এই যে আপনি আপনার এই বইটি জনাব জি, তারেক রহমানকে উপহার দিচ্ছেন, পাশে তারেক রহমানের পাশে অন্যান্য বিএনপি নেতারা যারা যুক্তরাজ্য বিএনপির বিভিন্ন স্তরের নেতারা রয়েছেন, রাইট? জি, জি। এর নিচে আরেকটা ছবি ভাইরাল হয়েছে, সেটি হলো যে এখানে আপনি এই যে আপনি গোল চক গোল চিহ্নিত, সেখানে আপনার চেহারা জি, নিচে আমি শেখ রেজাউল হাসিনা। করিম নিদার সাথে দাঁড়িয়ে আছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, এটা 18 জুলাই। আচ্ছা, ঠিক কারণ আছে। লন্ডনের এটা সবাই ওই দিন ফ্ল্যাগটা দেখেছে, অনেক বিশাল একটা আচ্ছা, মানে flag এই ছিল। সকল রেকর্ড আপনার এখনো পর্যন্ত আপনার ফেসবুকে আছে, এমন না যে আহ, হারিয়ে গেছে বা ইয়ের। আচ্ছা, আপনি ছাত্রলীগ ছাত্রলীগ করা অপরাধ নয়, কিন্তু এখন ছাত্রলীগ নিষিদ্ধ, যেহেতু আপনি ছাত্রলীগের সাবেক সদস্য ছিলেন, এমন একটা স্ট্রং দাবি আছে। সেই জায়গা থেকে আপনি কিভাবে তারেক রহমান পর্যন্ত গেলেন? আচ্ছা, এইটা এই ছাত্রলীগ করার তো কোনো ছাত্রলীগ একজন নেতা যিনি বেগম খালেদা জিয়াকে বই লিখেছেন, সেই বই আবার বেগম জিয়ার ছেলে তারেক রহমানের কাছেও গিয়েছে, এবং তিনি এখন তারেক রহমানের কাছাকাছি আছেন। এটা নিয়ে আলোচনা সমালোচনা যে তিনি ছাত্রলীগ নেতা হয়ে হাসিনা পতনের পর কিভাবে তারেক রহমানের কাছে গেলেন। বিশেষত এ বিষয়ে নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হওয়ার পর সে নিজেই একটা টক শোতে আলোচনা করেছেন তার সাথে কিভাবে সংযুক্ত হয়েছেন তারেক রহমান, এবং বিস্তারিত আলোচনা করেছেন তার ছাত্রলীগ নেতা থেকে কিভাবে তিনি বিএনপিতে গিয়েছেন। চলুন তার আলোচনা শুনলে সে তথ্য পাবেন। সেটি হলো যে তারেক রহমানের পাশে একজন ছাত্রলীগ নেতাকে তিনি পাশে নিয়ে একটি বই উপহার নিচ্ছেন, এবং সেই বই যিনি লিখেছেন রাজীব হাসান, তিনি একসময় ছাত্রলীগ করতেন এবং এখন সরকার পরিবর্তন হওয়ার পর তার ভুল পাল্টে তিনি বিএনপির যুগ বা বিএনপির নেতার কাছাকাছি গিয়ে এবং যাবার চেষ্টা করছেন, একটি বই লিখে সেটি করবার চেষ্টা করছেন। মোটা দাগে এই হলো আন্ডারস্ট্যান্ডিং আমার কাছে, যতটুকু আমি বুঝতে পেরেছি গত কদিন ধরে। সবাই তার ছবি এবং তার যে বই উপহার দেওয়া তারেক রহমানকে, যারা তারেক রহমানকে সেই ছবি দিয়ে অনেকেই এমনটাই বোঝানোর চেষ্টা করেছেন। এখন প্রশ্ন হলো আসলে এর পেছনে অন্য কোনো কিছু রয়েছে কিনা। কারণ হলো যে যেই বই লেখকের ব্যাপারে কথাগুলো বলা হচ্ছে, সে আসলে কেন ওখানে গেলেন এবং কিভাবে তারেক রহমান পর্যন্ত যেতে পারলেন, এবং এই বইটি কেন কেন তিনি লিখলেন। একজন ছাত্রলীগ নেতা হিসেবে তার ছবি আমরা শেখ হাসিনার সাথেও দেখেছি, সাবেক প্রধানমন্ত্রী, এবং তিনি ছাত্রলীগ করতেন এই ধরনের দাবিও করা হচ্ছে। এর পরেও কি এমন কারণ যে তারেক রহমান তার বইটি গ্রহণ করেছেন? এইটি হলো মোটামুটি প্রশ্ন। এরপর আরো অনেক কিছু তো আছেই। আমার সাথে রয়েছেন সেই রাজীব হাসান, যাকে ঘিরেই এত সব আলোচনা হচ্ছে গতদিন ধরে। রাজীব হাসান, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? একটু আনমিউট করবেন। আনমিউট করে বললে আপনার আহ আপনার বইটি তো হলো, প্রথমে আমি যদি বলি বইটি হলো, বইয়ের নামটা কি? আহ, তথ্য প্রযুক্তির অগ্রদূত বেগম খালেদা জিয়া। তথ্য প্রযুক্তির অগ্রদূত বেগম খালেদা জিয়া। হ্যাঁ, বইটি আমরা দেখতে পাচ্ছি যে তথ্য প্রযুক্তির অগ্রদূত বেগম খালেদা জিয়া কিভাবে হয়। আমি যে প্রশ্নটা যদি আপনাকে প্রথমেই করি, আমরা জানি যে তথ্য প্রযুক্তির দিক দিয়ে শেখ হাসিনা সর্বপ্রথম এই তথ্য প্রযুক্তি, তার যে তথ্য প্রযুক্তি উপদেষ্টা রয়েছেন সজীব ওয়াজেদ জয়, তারাই তো বিপ্লব ঘটিয়েছে এমনটাই দাবি করেছে বিগত 15 বছর ধরে। আমরা তাকেই জানি। আপনার কাছে এমন কি কারণ, এবং আপনি এই বই, এই নামের বই এতদিন পর্যন্ত ছাপালেন না, এখন আপনি ছাপালেন যখন এই সরকার, নতুন সরকার আসলে, যখন বিএনপি ক্ষমতায় যাবে যাবে এমন একটা ভাব, তখন কি শুধুমাত্র তোষামোদের কারণেই এটি করেছেন? আদতে এর বাস্তবতা কি, এর উদ্দেশ্য কি? আপনার সাথে ছাত্রলীগের লিঙ্ক কিরকম? এই সব প্রশ্ন, অনেকগুলো প্রশ্ন আছে। আপাতত এটা দিয়ে শুরু করি। রাজীব হাসান। হ্যাঁ, ধন্যবাদ সাগর ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আপনার অনুষ্ঠানে আনার জন্য। এবং আপনার অনুষ্ঠানে আমি জানি যে সকল শ্রোতা আছে ম্যাক্সিমাম, মানে আমি মনে করি মোর দেন 99% শ্রোতার যে মান খুবই চমৎকার, যাদের পড়াশোনা আছে, ভালো পড়াশোনা করে। হ্যাঁ, ওদের মান অনেক মেধাবী এবং অনেক মেধাবী। তবে আপনি যে বিষয়টা বলছেন যে তথ্য প্রযুক্তি অগ্রদূত বেগম খালেদা জিয়া কিভাবে আসলে, আমি এইটা যখন আওয়ামী সরকার বারবার বলছে ডিজিটাল বাংলাদেশ তাদের, ডিজিটাল বাংলাদেশ তাদের, আমার মাথায় আসলো যে বিএনপি তো সরকার, যেহেতু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 3বার প্রধানমন্ত্রী ছিলেন, তাহলে উনি কি কিছু করেন নাই? এটা একটা স্বাভাবিক প্রশ্ন আছে, তাহলে উনি কিছুই করেন নাই? আমি যদি বলি যে এই বাড়িটা আমার, এটা আমিই করছি, তাহলে কি আমার বাপ বা দাদার কোনো কি এখানে কোনো কন্ট্রিবিউশন নাই? আমি এখান থেকে প্রশ্নটা নিয়েছি। হুম। তারপরে দেখলাম যে যে না, এটা পুরোটাই ভুল। ঠিক আছে, এখানে বেগম বেগম খালেদা জিয়ারই সবচেয়ে বেশি ভূমিকা। আমি যদি ভূমিকাটা কি খালেদা ছিল সেটা বলি, তাহলে বেগম খালেদা জিয়া 2000, সরি,
1993 সালে প্রথম অফলাইন ইন্টারনেট শুরু করেন বাংলাদেশে, যেটা বাংলাদেশের সাথে একটা যুগান্তকারী একটা ইম্পর্টেন্ট একটা মাইলফল, সরি একটা ইম্পর্টেন্স মেক মেক করে, সরি। তারপরে হলো তিনি কি করেন, বাংলাদেশের আইসিটিতে বেশ ডেভেলপমেন্ট শুরু করে দিচ্ছেন। এইভাবে 93-তে উনি কাজ করেন ইন্টারনেট নিয়ে, ঠিক আছে। তারপরে হুম। যদি আমরা আসি যে এই ইয়েতে কি করে, 2001-এ যখন ক্ষমতায় আসে, তখন ফার্স্ট 2002-তে বেগম খালেদা জিয়া, একমাত্র বেগম খালেদা জিয়ার গভর্নমেন্ট বাংলাদেশকে আইসিটি যে শব্দটা, এটা বাংলাদেশ বেগম খালেদা জিয়ার গভর্নমেন্ট নেই। এবং আইসিটি কি করতে হবে, দেশের পুরো দেশের যে ডেভেলপমেন্ট করতে হবে, এই নীতিমালাটাও যে 2002 নীতিমালা আইসিটি পলিসি, এটাও বেগম খালেদা জিয়া নিয়েছিলেন। এক, তারপরে আসলো 2003। 2003-এ ওয়ার্ল্ড একটা বড় সামিট হয়েছে জেনেভায়, যেটা ছিল ইউএন এর আন্ডারে, ওয়ার্ল্ড সামিট ইন ইনফরমেশন সোসাইটি। এই সম্মেলনে 175টি কান্ট্রি রাষ্ট্রপ্রধান সহ অন্যান্যরা গিয়েছেন। সেখানে আমাদের দেশের তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী শুধু অ্যাটেন্ড নয়, তিনি সে অনুষ্ঠানে কয়েকজন যে স্পিকার ছিল তার মাঝে অন্যতম ছিলেন। এবং চমৎকার তথ্য, যেটা মানে একটা আমাদের দেশের মানে আমি মানে টোটাল পপুলেশনটা জানা দরকার, যে তখন একমাত্র তিনি 2003-এ ডিজিটাল শব্দ বলছেন। তখন ভাই সাগর ভাই, একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, আমাদের দেশে এখন ইন্টারনেট ইজি, 2003-এ ইন্টারনেটটা ছিল ওয়েস্টার্ন, ওয়েস্টার্নদের জন্য, আর আমেরিকার জন্য, ব্রিটেনের জন্য। এটা এটা অনেক লাক্সারিয়াস ব্যাপার ছিল, কিন্তু আমাদের দক্ষিণ এশিয়ার যে অনুন্নত দেশের জন্য এটা খুব লাক্সারিয়াস না, অর্থবহ না। তখন বেগম খালেদা জিয়া ওই অনুষ্ঠানে বলছে যে যদি আহ, আমাদের মানে এশিয়ার কথা বলছি উনি, কিন্তু বাংলাদেশ নয়, শুধু এশিয়াতে বলছে, যদি অনুন্নত কান্ট্রিগুলোতে যদি এই ডিজিটালাইজ করার লাগে, তাহলে আমাদের বারবার মানে মাইক্রোফোন নয়েজ হচ্ছে কেন, বারবার এটা হচ্ছে আমি বুঝতেছি না। জি, আপনার একটা নয়েজ হচ্ছে, হ্যাঁ বলুন। সরি, ঘষাঘষির একটা নয়েজ হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, বলুন। সরি। হ্যাঁ, মাইক্রোফোনটা কি আপনার এখানে লাগানো, বুকে লাগানো নাকি? না, মাইক্রোফোন হ্যাঁ, এখন। বারবার একটা নয়েজ হচ্ছিল, হ্যাঁ বলুন, এখন শোনা যাচ্ছে কিন্তু মাঝে মধ্যে একটু, হ্যাঁ। আচ্ছা, 2003-এ তিনি সেই যে স্পিচ দিয়েছেন, সেখানে তিনি বলছেন যে ডিজিটাল সংহতি তহবিল লাগবে যদি আমাদের দেশ বা ইন্ডিয়া সহ অন্য কান্ট্রিগুলো ডিজিটাল করা হয়, কারণ আমাদের দেশে এত বাজেট নাই। তখন ইউএন কে সে বাজেট দেওয়ার জন্য বলা হয়েছে। এরপর 2003-এর পরে আমাদের দেশে মাসিভ একটা ইন্টারনেট বিপ্লব শুরু হয়েছে, ঠিক আছে। ওই অনুষ্ঠানে চিফ গেস্ট ছিলেন কফি আনান, ঠিক আছে। এবং ওনারা ইউএনডিপি তারপরে আমাদের দেশের জন্য ফান্ড শুরু করছে, তাহলে উনি ফার্স্ট ডিজিটাল সংহতি তহবিল গঠনের ভূমিকা রেখেছিলেন। তারপরে 2003-এ জনাব তারেক রহমান আমেরিকাতে গিয়ে আপনি ইয়ে করেছে, বিল গেটসকে ইনভাইট করছে আমাদের দেশে আসার জন্য। বিল গেটস আমাদের দেশে আহ, বেড়াতে আসার জন্য, ইয়ে বিল গেটসকে ইনভাইট করার জন্য বিল গেটস আমাদের দেশে এসেছেন এবং বেগম জিয়ার সাথে দেখা করেছেন, এবং বিল গেটস আমাদের দেশে ইনভেস্ট করতে রাজি হয়েছেন। তখন বিল গেটস, আপনি জানেন যে টোটাল 2 লাখ স্টুডেন্টকে বিল গেটস তখন, সরি এটা 2005-এ, টোটাল 2 লক্ষ শিক্ষার্থীকে উনি আইসিটিতে পড়াশোনার জন্য এবং 10,000 শিক্ষককে উনি আইসিটিতে ডেভেলপমেন্টের জন্য কাজ করেন 2005-এ। আমি ভুলে গেছি, 2003-এ বাংলাদেশে ভিজিট করেছেন ইউএসএ ফরেন মিনিস্টার কলিন পাওয়েল, সবাই জানে। তিনি বাংলাদেশে আইসিটি ডেভেলপমেন্ট দেখে তৎকালীন ভিউ বলছি, এখনকার ভিউ না, 2003, তখন কিন্তু বাংলাদেশে কিন্তু সিডিও নাই, আপনি জানেন, ফ্লপি ডিস্ক, ঠিক আছে, পেন ড্রাইভ নাই, ইউটিউব নাই, কোনো কিছু নাই। সে সময় যে ডেভেলপ দেখছে, উনি এটা দেখে জর্ডানে একটা বিশ্ব উন্নয়ন ফোরামে বলছে, ওনার স্পিচটা এটা ছিল যে আমি রিসেন্টলি এমন একটা দেশ ভিজিট করেছি, সিলিকন ভ্যালি বা ইউরোপ নয়, কোন অগ্রসর অর্থনৈতিক কান্ট্রি নয়, বাংলাদেশ, যে দেশে প্রত্যন্ত অঞ্চলে আইসিটি উন্নয়ন হচ্ছে। এটা কে বলেছে? ইউএসএ ফরেন মিনিস্টার। তার মানে তার কাছে ইউএস গভর্নমেন্টের পুরো একটা ডেটা সে আমাদের দেশের ভাবমূর্তি জর্ডানে তুলে ধরছে। তারপর আমি যদি বলি 2004, আর শর্ট বলে ফেলবো, 2004-এ জনাব তারেক রহমান বাংলাদেশের ইতিহাসে প্রথম অনলাইন কনফারেন্স করেন।
এখন শেখ হাসিনা 2025-এ অনলাইন কনফারেন্স করে, ভিডিও করে না। তারেক রহমান 2004-এ অনলাইন কনফারেন্স করছে লাইভ, যে পৃথিবী জানুক যত কোশ্চেন, পৃথিবীর সকল থেকে 2004-এ চারে, জি। তারেক রহমান করেছে এটা, মানে তারেক রহমান ও এটা। কবিতাও, জি, হ্যাঁ। এটা ছিল, অনুষ্ঠানটার নাম ছিল কবিতা ও গান, ঠিক আছে। সেখানে উপস্থিত ছিলেন বর্তমানে ডক্টর সালেহ শিবলি, এবং তখন এনটিভির হেড অফ নিউজ ছিল আনোয়ারুল, বুঝে গেছি, আনোয়ার ভাই, এবং ছিলেন যুক্তরাষ্ট্র বিশিষ্ট সাংবাদিক আমানুদ্দোল্লাহ, এবং সাংবাদিক হৃদয় জুলফিকার রাসেল, জি, ঠিক আছে, যে আওয়ামী লীগের এখন যে অনেক কিছু করেছেন, যে জুলফিকার রাসেল, তিনিও ছিলেন সেই অনুষ্ঠানে। টোটাল অনেকগুলো কোশ্চেন নিয়েছেন। একটা কোশ্চেন আসছে তারেক রহমানের এগেইনস্টে, তখন বলছে যে তারেক রহমান আপনি নাকি 17,000 কোটি টাকা আপনি পাচার করছেন, শেখ হাসিনা বলছে, এই ধরনের কোশ্চেন আসছে। তারেক রহমান এটা চমৎকার অ্যান্সার দিয়েছিল। কি বলেছে? বলছে মজার বিষয় হলো সে সময় বাংলাদেশের উন্নয়নের বাজেট ছিল মাত্র 20,000 কোটি, কিভাবে তিনি বাকি টাকা নেয়, তিনি হেসে দিয়েছিলেন। তিনি সাহস নিয়ে ওই দিন অ্যান্সার দিয়েছিলেন। আর এই অনুষ্ঠান ছিল তারেক রহমানের প্রথম অনলাইন কনফারেন্স বিশ্ববাসীর জন্য। তারপরে আমি, এর আগে কি বাংলাদেশে কি এর আগে অনলাইন না, কনফারেন্স, অনলাইন কনফারেন্স হয় নাই এর আগে, আইসি মানে মানে কোনো ক্ষেত্রে গভর্নমেন্টে, হয়নি? না, কোনো ক্ষেত্রে না, আমি বলছি গভর্নমেন্ট তার যে ডেভেলপমেন্ট নিয়ে যে অফিসিয়ালি বসা। ধরুন আপনি আমি আচ্ছা। আজকে অফিসিয়াল বসছি, কিন্তু আপনার সাথে আমি গতকাল ফোনে কথা বলছি, এটা এক জিনিস। কিন্তু আজকে আপনার সাথে আমি অফিসিয়াল। হুম। এখন তারেক রহমানও অফিসিয়াল, মানে বাংলাদেশ গভর্নমেন্ট তো তখন বিএনপি, বিএনপি অফিসিয়াল এটি করছে, এর আগে করছে, করার কোনো কথাই যুক্তি নাই। কারণ কে করবে? এর আগে তো বিএনপি সরকারে ছিল, আওয়ামী লীগ আচ্ছা, এর আগে এইসব কারণে আপনি মনে করছেন সেই সময়কালে আহ, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময়েই আসলে তথ্য প্রযুক্তির একটা বিকাশ ঘটে, যেটি আসলে আওয়ামী একটা লীগেরও আগে। 10টা সেকেন্ড, 10টা সেকেন্ড ভাইয়া, আরেকটা জিনিস এই দুইটা বলে এই ফেললে হবে। 1996 সালে তো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। ছিল, এগুলো তো করে না। এবং হাইটেক পার্ক, যেটা হাইটেক পার্ক, হাইটেক পার্কটা 2004-এ ভূমি মন্ত্রণালয় থেকে আইসিটি মন্ত্রণালয় হস্তান্তর করে, ল্যান্ড প্রপার্টি সব ডক্টর মঈন খান। তাহলে আইসিটি, সরি, হাইটেক পার্কটা শুরু হয়েছিল তখন 2000, ল্যান্ড হস্তান্তর করছে 2004-এ, ল্যান্ডের আগে তো এটা ডেভেলপে হয় নাই, তাহলে বিএনপি শুরু করছে। আইসিটি অ্যাক্ট যেটা 2006, এটাও বিএনপি করছে। আপনি দুইটা জিনিস দেখেন, আইসিটি অ্যাক্ট এবং 2002-তে যেটা আপনি, আমি বললাম আইসিটি নীতিমালা, এর আগে তো করবে কিভাবে, নীতিমালায় তো ছিল না, এবং আইসিটি শব্দটাই তো বিএনপি নিয়েছে। এবং ভাইয়া, সবচেয়ে আমি আপনাকে একটা লাস্ট একটা রেফারেন্স দিই। আপনি, এটা ছিল যে কম্পিউটার জগৎ ম্যাগাজিন 1992 সালে, 1992, তখন এই যেখানে আপনাকে লাস্ট এটা পাবেন, তারা বলছে আগ্নেয়াস্ত্র বদলে আসছে তথ্যাস্ত্র, রাজনীতিতে তথ্য প্রযুক্তি, বিএনপি ছিল অগ্রসর। কি? রাজনীতিতে তথ্য প্রযুক্তি, বিএনপি ছিল অগ্রসর, এখন আওয়ামী লীগ। তার মানে 1992 সালে কম্পিউটার জগতে বলছে। আর আমি যেগুলো আপনাকে বললাম যে আইসিটি নীতিমালা, ইন্টারনেট সব বিএনপি আনছে, এবং বাংলাদেশের ফার্স্ট অপটিক্যাল ফাইবার যেটা সিমি উই 5, আই থিঙ্ক সিমি উই 4, 5 না 4, এটাও বিএনপি আমলে শুরু হয়েছে। এর আগে তো অপটিক্যাল ফাইবারে ছিল, আই মিন ইন্টারনেটের স্পিড এত ছিল না। তাই সেই ইয়েগুলোর উপর বেস করে আমি মনে করি বেগম খালেদা জিয়া বাংলাদেশের তথ্য প্রযুক্তির অগ্রদূত। কথাটা হলো অগ্রদূত। এখন আমি ওই আবার একই উদাহরণ, যে একটা বিল্ডিং ডেভেলপমেন্টের যে ল্যান্ড, এটা পুরোটাই বেগম খালেদা জিয়া এই স্ট্রাকচারটা করে গেছে। পরবর্তী, তখন বেগম খালেদা জিয়া কিন্তু আপনি জানেন 2003-এ যে সম্মেলন ইউএসএ, সেখানে কিন্তু 2015 সালের একটা প্ল্যান দিয়ে আসছে। হ্যাঁ। আপনাকে ধন্যবাদ। আমরা বুঝলাম যে ওই বইটার যে মূল দাবিটা করতে চেয়েছেন যে বাংলাদেশের সর্বপ্রথম সরকারি আহ, পরিমণ্ডলে, আমি যদি বলি তৎকালীন সরকারি পরিমণ্ডলে তারেক রহমান এবং খালেদা জিয়ার হাত ধরেই এই বাংলাদেশের তথ্য। ডেটাগুলো সব ডিলিট করে দিয়েছে বিগত সরকার, কোথাও আপনি গুগল করে পাবেন না, ওরা ডিলিট করে দিয়েছে। আমি এই অনেক রেকর্ড। অনেকজনের সাথে কথা বলে, হ্যাঁ, যারা ছিল, যে আমি যেটা বললাম কবিতা গান, এটা যারা যারা ছিল তাদের সাথে কথা বলছি। জুলফিকার রাসেলের সাথে আমি 3বার যোগাযোগ করছি ওই আওয়ামী সরকার আমলে, সে আমাকে রেসপন্স করে নাই, সে ইন্টারেস্টেড ফিল করে নাই। বাট বাকি অনেকে আমাকে রেসপন্স করেছে। আমি আবারও দেশে গিয়ে ডক্টর
মঈন সাহেবের সাথে কথা বলেছি। ইভেন ডট বিডি যে জিনিসটা আমাদের দেশের ডট বিডিটাও বিএনপির আমলে নেওয়া। ডট বিডিটা একটা নেশনকে বোঝানোর জন্য, এটা বিএনপি আমলে নেওয়া। আমি আচ্ছা, আমি তখন এই ডেটাগুলো সব নিয়েই, যে বিএনপি কি করেছে, আমি বেগম খালেদা যে আমলে কি করেছে, এইগুলোই আমি একসাথে কালেক্ট করে একটা কালেকটিভ একটা বই বের করেছি। এই বই কবে নাগাদ আপনি লেখা শুরু করেছেন? আমি আমি যখন এনটিভিতে কাজ করতাম, আমি এনটিভি ইউরোপের আমি হেড অফ নিউজ ছিলাম। আমি তখন থেকে রিসার্চ শুরু করেছি, ঠিক আছে। 2017 সালের দিকে, আপনাকে একটু বলে রাখি ভাইয়া, আমার কিন্তু এটা তৃতীয় বই। আমার প্রথম বই বের হয় 2016 বই মেলায়, অতঃপর রোবট। হুম। এরপরে বইটা বের হয় 2017-তে, সেটা বের করে অতঃপর মৌমিতা। আর হুম। এটা হলো তথ্য প্রযুক্তির অগ্রদূত। আর আমার সবগুলো বই আইসিটি কে কেন্দ্র করে। প্রথমটা রোবট, মানে আমি আমি আইসিটি। আমি এই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে যে বইটি লিখলেন, এটি কবে থেকে আপনি লেখা শুরু করেছেন? আমি লেখাটা শুরু করেছিলাম এই 16-17 দিকে, ঠিক আছে। 16-17 দিকে। তো তখন তো শেখ হাসিনা ক্ষমতায় ছিল, রাইট? ছিল, মানে আমি তো প্রফেশনাল রাইটার না, মানে রাইটিং আমার ইয়ে না। আমি তখন শুরু করছি যেটা আপনি 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 ভাই। তখন আপনি এটা প্রকাশ করেননি কেন, না, আমি সেটাই তখন তো বলতে চাই। না, এই জিনিসটা আমি বলি ভাইয়া। আমি আমি এটা কিন্তু একটা প্রেমের গল্প নয় যে আমি একটা কবি, একটা হিরোকে রমনা পার্কে নিলাম, নদীতে নিলাম, পাখি বসালাম, ঠিক আছে। এমন কোনো গল্প না, আমার একটা রিসার্চ বেড। আমার দীর্ঘদিন যেমন আমি ভাইয়া দুইটা ইনফরমেশন দিচ্ছি। এখানে একটা ইনফরমেশন আছে সেটা হলো কি, যে ফার্স্ট বেগম খালেদা জিয়া বাংলাদেশে জিও রহমান স্কলারশিপ শুরু করেন, ঠিক আছে। আমি এই স্কলারশিপটা নিয়ে অনেক দিন রিসার্চ করছি। দেন একটা ছেলেকে লিঙ্কডিনে পেলাম, মাহমুদুর রহমান, মেবি ওনার নামটা। ওই ভদ্রলোককে আমি লিঙ্কডিন থেকে আমি ওনার আইডি নিয়ে যোগাযোগ করে জানতে পারলাম যে উনিও এই স্কলারশিপ পেয়েছেন। তারপরে উনি কি করছেন, এই স্কলারশিপের টাকাতে পড়াশোনা করছেন। এখন সে অ্যামাজন সার্ভার ক্লাউডিং নিয়ে কাজ করেন। এই যে ওনাকে নিয়ে আমার দীর্ঘদিনের কাজ, ওনাকে ফাইন্ড আউট করা। তারপর ভাই এইটা আমাকে বলতে হবে, তারেক রহমান ওয়ান অফ দা বেস্ট একটা কাজ করছে, সেটা হলো mypabna.com উদ্বোধন করছে পাবনায় গিয়ে, বুঝছেন। হুম। সেটা 2005 সালে তিনি কি করছেন, বাংলাদেশে আইসিটি কে ঢাকা না রেখে জেলা পর্যায়ে, গ্রাম পর্যায়ে নেওয়ার জন্য খালেদ হোসেন পরাগ নামে পাবনার এক ভদ্রলোক আছে, ফটোগ্রাফি করে, খুব চমৎকার লোক। তাকে দিয়ে সে বলছে তুমি একটা প্রজেক্ট করো পাবনা নিয়ে। তখন একটা সিম্পল পাবনা নিয়ে একটা প্রজেক্ট করছে। তারেক রহমান সবচেয়ে ক্ষমতায় থাকা অবস্থায় মাত্র এই ছোট 10-12 জন মিলে এটা উদ্বোধন করছে, কোনো ডাকডুল নাই, দুইটা রজনীগন্ধা ফুল, একটা কেক দিয়ে। পাবনা শহরে বড় প্রোগ্রাম করতে পারতো, কিন্তু সরকারি খরচ না করে জি, ছোট করছে। আমি এখানে যে কথা জি, মূল শেষ করতে হবে এখানে, ওই হ্যাঁ। পরাগটাই আমার খুব ফাইন্ড আউট করতে অনেক টাইম লাগছে। পরাগ থেকে ছবি নিতে হয়েছে আমাকে, মাই পাবনা স্টোরি জানতে হয়েছে। পরাগটা আমি রিচ করতে পারি নাই। হ্যাঁ, ফেসবুক গুগলে পাবনায় যোগাযোগ করছি মানুষ এইভাবে। আমি যেটা বুঝাচ্ছিলাম এইভাবে, কলিং হুম। পাওয়ালের যে কথাটা বলছি, কলিং পাওয়ালটা আমি কোথায় নিব? আমি তো কলিং পাওয়ালের ফোন দিয়ে পাচ্ছি না ইউএসএ ফরেস্টে, আমি তো জানি না। আমি তো এটা জানি না, এবং বিএনপির কেউ কারো কাছেই ডেটা না। আমি গুগল করছি যে ওই সময়গুলো আমাদের দেশে কারা কারা ভিজিট করছে। এই ভিজিট দিয়ে আমি গুগলে সার্চ করে দেখলাম কলিং পাওয়েল। কলিং পাওয়েলের ডেটাটা বর্তমানে ইউএস গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে আমার নেওয়া। তাহলে এটা আমার অনেক দিন রিসার্চ করা লাগছে, হুম। এই কারণে দীর্ঘ সময়। জি। আহ, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি কেন শেখ হাসিনার আমলে কেন প্রকাশ করেননি? শেখ হাসিনা আমলে প্রকাশ করি না বলতে, কারণ আপনি আপনি জানেন। 16-17 থেকে লেখা হ্যাঁ, শুরু হ্যাঁ, হ্যাঁ, করছেন। চমৎকার কথা। আপনি জানেন, আপনি একজন সাংবাদিক। আপনার এখন লাইভে অনেক সাংবাদিক আছে, হুম। লেখক আছে, ঠিক আছে, বুদ্ধিজীবী আছে। তাদেরকে এই জিনিসটা বলি, একটা বই কিন্তু বের করতে হলে ফর্মাটা ফিল আপ হইতে হবে। 10 পৃষ্ঠা একটা বই বের হয় না। আর আইসিটিটা এমন একটা জিনিস, আমি যদি একটা প্রোগ্রামিং কোড বলি, এক লাইনে লিখা যায়। হ্যাঁ, আপনি 1+1=2, এটা বাংলায় লিখি, এক একে যোগ করলে 2 হয়, এক লাইন হয়। আইসিটির বই আমি তো প্রেমের মতন না যে আমার ফর্মা ফিল আপ তো হইতে হবে, আমার অনেক ইনফরমেশন লাগবে। আমি 10টা দিলে হ্যাঁ, যদি তার আমার, মানে ইনফরমেশন জোগাড় করে চূড়ান্ত করতে পারেননি বলে সে সময় করতে, এছাড়া আর কোনো কারণ নেই। না, এছাড়া আর কোনো কারণ নাই। আচ্ছা। কিন্তু মানুষ তো মনে করে আপনি তখন না করে এখন করেছেন শুধুমাত্র আপনি এখন বিএনপি ক্ষমতার কাছাকাছি আছে, সে কারণে। মূল কথায় আসি, আপনাকে নিয়ে যে বিতর্কটা এখন চলছে এনিওয়ে, জি, সারা ফেসবুক জুড়ে, সেটি হলো যে আমি একটু দর্শকদেরকেও দেখাই, আপনাকেও দেখাই, তাহলে আপনার
তো সুবিধা হবে কোথায়, একটু বের করছি যে আপনার কয়েকটি ছবি বেশ বিতর্কের জায়গায় তৈরি করেছে, যেটি ঘিরেই আপনার মূল আলোচনাটা এখানে এই যে আপনি আপনার এই বইটি জনাব জি তারেক রহমানকে উপহার দিচ্ছেন, পাশে তারেক রহমানের পাশে অন্যান্য বিএনপি নেতারা যারা যুক্তরাজ্য বিএনপির বিভিন্ন স্তরের নেতারা রয়েছেন, রাইট? জি জি এর নিচে আরেকটা ছবি ভাইরাল হয়েছে, সেটি হলো এই যে এখানে আপনি এই যে আপনি গোল গোল চিহ্নিত, সেখানে আপনার চেহারা জি, নিচে আমি শেখ রেজাউল হাসিনা। করিম মৃধার সাথে দাঁড়িয়ে আছি। মৃধা সাহেব যাই হোক, পাশের জনকে পাশের কাউকে চেনার দরকার নেই, মূল কথা হলো যে জি এখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী জি আহ আহ, কি যেন মাহমুদ আলী, তিনি আছেন। হ্যাঁ, তো এই যে একটা খুব ঘনিষ্ঠ, তাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের একটা আবহ আমরা দেখতে পাচ্ছি, আপনি সেখানেও আছেন আবার এখানেও আছেন, যে কারণেই আরো জি ছবি আছে, আরো ছবি আমি দেখাচ্ছি একটু, আরো ছবি আছে এখানে। আহ আপনার এই যে আপনি জি, 20 জুলাই, 20 জুলাই যখন মানে আমাদের আন্দোলন চলছিল, আন্দোলন চলছিল। তখন জি আপনি লিখেছেন বিজয় আসবেই শেখ হাসিনার এই ছবি দিয়ে। তো এইসব ইঙ্গিত করে, তো পরে বলবো, এসব প্রমাণিত করে যে আপনি আসলে আওয়ামী লীগের সাথেই আপনার ঘনিষ্ঠতা ছিল, আপনি এবং বিশেষ করে শেখ হাসিনার সাথে সরাসরি আপনার একটা ঘনিষ্ঠতা ছিল, এসব ছবি তো প্রমাণ করে কিনা। আর এখন সরকার পরিবর্তনের পর আবার হঠাৎ করে তারেক রহমানের কাছে যাওয়া কি প্রমাণ করে? হ্যাঁ, এই প্রশ্নটা খুবই চমৎকার, এটা আমি অ্যাকসেপ্ট করি, এটা ভালো। এই ছবিটা যখন এটা এক্সাক্ট টাইমটা মনে নাই, শেখ কোন হাসিনা এটা ছবিটা? 15-র আগে। আমি তখন এনটিভিতে ছিলাম, এনটিভি ইউরোপের কোন হেড অফ, ছবিটা শেখ হাসিনার সাথে যেটা? শেখ হাসিনার সময় আপনি হ্যাঁ, হ্যাঁ, তখন আমি এনটিভি ইউরোপের হেড অফ নিউজ, ঠিক আছে। তখন হুম। প্রতিটা চ্যানেলে রিকোয়েস্ট আসছে যে উনি একটা প্রেস কনফারেন্স করবে। তখন এনটিভির হেড অফ নিউজ হিসেবে আমি, আবার আমার সাথে ক্যামেরাম্যান ছিলাম সামিউল ইসলাম চয়ন। আপনি ছবিটা দেখবেন নিচে যে একটা বসে আছে ল্যাপটে, সে আমার ক্যামেরার আশপাশে সাথে যারা ছিল এরা, সহকর্মী। আশপাশে যারা ছিল এরা কি সবাই সাংবাদিক? হ্যাঁ, সবাই সাংবাদিক। এখানে নিউজের পরে যে আপনি জানেন একটা অফিসিয়াল একটা প্রোটোকল হয় যে একটা ফটো সেশন হয় সাংবাদিকদের সাথে, ঠিক আছে। আপনি হুম। প্রোগ্রামটা পরে এই ছবিটা তোলা, মূলত আসলে অন্য কিছু না, এটা পলিটিক্যালি কোনো ছবি না, ঠিক আছে। ও আচ্ছা, এরা কি সবাই সাংবাদিক? এরা কি জি, ইয়ে না? আচ্ছা, দাঁড়ান, আমি না, আবার দেখি। আপনি দেখেন, আমি আমি বলি sure, যে কারণ আমরা সাংবাদিক কিন্তু এখানে কিন্তু একটা ডকুমেন্টারি হয়ে যাচ্ছে, কিন্তু আপনি এমন কোনো তথ্য বলবেন না আশা করি না না, যেটা আবার অবশ্যই পরবর্তীতে আমি চ্যালেঞ্জের সাংবাদিক। সম্মুখীন। জি, আপনি ছবিটা ঠিক করছেন। এরা এরা কারা, এই এই যারা আচ্ছা, রয়েছে? আমার ইনি প্রথম যে চশমা, তিনি তিনি বাবুল ভাই এটিএন বাংলায় ছিলেন। পাশের জন রেজাউল করিম মৃধা, তিনি চ্যানেল এসে। তারপরে আছেন সরোয়ার, পাঞ্জাবি, সে পত্রিকাতে ছিলেন। এরপরে দাদার নামটা সুভাষ দা, তিনি চ্যানেল এসে। এরপরে আনাস পাশা ভাই আছেন একদম লাস্টে কর্নারে, উনি হচ্ছেন তখন বিডি নিউজ 24 আর বাংলা নিউজ আচ্ছা 24। আচ্ছা আচ্ছা আর আচ্ছা, নিচে বসে এই যে আছেন যিনি বসে এই আছেন এই এখানে। নিচে যে, হ্যাঁ, ও আমার ক্যামেরার সহকর্মী ছিলেন সামিউল ইসলাম চয়ন। আর এই পাশে ছিলেন আপনার বাংলা নিউজ এবং ইউকিউবিডি নিউজের এডিটর ছিলেন শোয়েব কবির। এটা সাংবাদিকদের একটা ফটো আচ্ছা, সেশন। এখানে আছেন আমাদের সাবেক সিনিয়র সাংবাদিক গাফার চৌধুরী। আপাত আচ্ছা চৌধুরী, জি। আচ্ছা, এই হলো এই ছবির কাহিনী। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে শেখ হাসিনার সাথে সাক্ষাৎ শেষে একটা একটা ছবি একটা তোলা ফটো, হয়েছে, ঠিক, ফটো। পর্যালোচনা করা হয়েছে সেটির ছবি, তার মানে এখানে রাজনীতির কোনো সম্পর্ক নেই। না, এখানে রাজনীতির কোনো, আচ্ছা, এরপরে এটা এ- আপনি জানেন বা বাংলাদেশের সবাই জানে যে মিডিয়ার পরে একটা ফটো সেশন হয় সেটা। হ্যাঁ, সেটা যদি হয়ে থাকে তারপরে এগুলি ভেরিফাই করতে হবে, আপনি যে যেসব আপনাকে ব্যাপারে আমি পাঠিয়ে আপনার দিব বিরুদ্ধে যেসব আপনি। অভিযোগগুলো, আপনি এই সেগুলিকে জাস্ট জিনিসটা একটু খণ্ডন আপনাকে করার চেষ্টা বলি, এই করছেন। জিনিসটা আপনি ভেরিফাই করার জন্য আপনি লন্ডন বাংলা প্রেস ক্লাব সহ বিলেতে প্রায় 200-300 সাংবাদিক আছেন। আপনি হুম। তাদের সাথে এটা নিয়ে আপনি কথা বলতে পারেন। তারা যদি বলে যে হ্যাঁ এটা রাইট রাইট, আদার্স রং, ঠিক আছে, আপনি, আচ্ছা আপনার উপর আমি ছেড়ে দিলাম এটা। হ্যাঁ, ইভেন আপনার মাধ্যমে বলি, বাংলাদেশের সকল সাংবাদিকদেরকে আমি রিকোয়েস্ট করবো আপনার বিলেতের সাংবাদিকদের সাথে কথা বলুন এই ছবিটা কিসের। আচ্ছা আচ্ছা, এই ছবিটা কিসের? আচ্ছা, এই ছবিটা হলো কমপ্লিট এডিট। আপনাকে বলি আমি 20শে জুলাই আপনাকে ফেসবুক ইয়াতে, কমপ্লিট এডিট এডিট বলছেন হ্যাঁ, নাকি? এটা কমপ্লিট এডিট। 20শে জুলাইতে আমি এটা 22টি আপনার রাজীব পোস্ট হাসান, করেছি। আপনার আইডি? 20 জুলাই? রাজীব হাসান এআই ফটোশপ দিয়ে এডিট করছে। আমি 20শে জুলাই, হুম। আমি আমি আপনাকে একটা তথ্য বলি। যখন বাংলাদেশে আন্দোলন চলে, বিলেতে একমাত্র সাংবাদিক আমি সবচেয়ে বেশি বলিষ্ঠ ভূমিকা রেখেছি সোশ্যাল মিডিয়া। ওই দিনে আমি 22টা পোস্ট করছি 20শে জুলাইয়ের দিন।
বিশে সেটা জুলাই কি? আপনার কিন্তু সেই এই ছবিটা আমার না, এটা আপনার ওই এডিট করা। অ্যাকাউন্ট মানে ফেসবুক অ্যাকাউন্টে 20 জুলাইতে ওই 22টা কন্টেন্ট কি এখনো আছে, এখনো আছে 22টা। আমি 20 জুলাইতে মানে আন্দোলনের পক্ষে? আন্দোলনের পক্ষে, শুধু আন্দোলন না, দেশের নিউজ বিভিন্ন, আপনার ইয়াসিন কাদি, ওয়ার্ল্ডের যারা বড় প্রমিনেন্ট আমাদের পক্ষে হুম, দাঁড়াইছে সবাই শেয়ার করছি। আপনি যদি আরেকটা নিউজ দেখেন, 18 তারিখ, 18 জুলাই আমি আলতাপালি পার্কে ডেমনস্ট্রেশনে আমি উপস্থিত ছিলাম। আপনি আরেকটা ছবি আছে দেখেন, হুম, সেখানে বড় একটা পতাকা ছিল আলতাপালি পার্কে, যারা লন্ডনে বাস করে সবাই দেখছে, বড় একটা পতাকা নিয়ে আসছিল হুম। আমার বাংলাদেশ নামে। আমি ওদের ইনভিটেশনে আমি ওই অনুষ্ঠানে গেছি, ওদের সাথে ছিলাম, ওদের কাছে ভিডিও রেকর্ডও আছে আজও। আমি এবং বিলেতের সকল সাংবাদিক সবাই জানে এই আন্দোলনে আমার বলিষ্ঠ ভূমিকা। সবচেয়ে মজার জিনিস, কিছুদিন আগে আমরা একটা প্রোগ্রাম করছি বুঝছেন, এই বিলেতে যারা আন্দোলন করছি এদের একটা অংশ নিয়ে একটা প্রোগ্রাম করছি। সেই প্রোগ্রামের আমি একজন অন্যতম গেস্ট। তাহলে আমি যদি আন্দোলনে না থাকতাম তাহলে কি আমাকে ডাকতো বলেন? হুম। আর আচ্ছা, এডিটে যদি ফটোশপ করে এটা বুঝে, 20 আন্দোলন আমার 20 সরকারের এগিস্টে দেওয়া, গত সরকারের, আমি কেন এটা দিবে? এটা এটা একটা কমন ইয়ে বুঝছেন। আপনি কি 18 তারিখের ছবিটা আমাকে দেখাতে পারবেন? 18 জুলাই 18 জুলাই কি এখানে ছবি আছে? আলতাপল্লি পার্কে, জি। আমি প্লে কার্ড নিয়ে দাঁড়িয়ে আছি দেখেন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ও, এটা কি 18 জুলাই? জি, 18 জুলাই। তাহলে আমি আলতাপল্লি পার্কে 18 জুলাই ডেমনস্ট্রেশন করে আমি কেন 20 তারিখ, 20 তারিখ আমি ডাকবো শেখ হাসিনাকে আসতে বলেন আমাকে? ও আচ্ছা, এখানে আপনি এই দেখেন এই মাঝে, এটা আপনি ডেটও আছে নিচে, দেখেন নিচে ডেট আছে 18 জুলাই। এটাও বা এডিট কিনা কিভাবে বুঝবো? এটা কি এখনো আছে আপনার? আপনি 18 জুলাই গেলে পাবেন, অথবা আমি তো দিলাম আমার পাশে যে আমি বাংলাদেশ, আমি এই কারণে রেফারেন্স দিচ্ছি, আমি বাংলাদেশের বড় একটা ফ্ল্যাগ ছিল, ওদের সবার রেড টি শার্ট ছিল, তারা অফিসিয়ালি বলবে যে রাজীব আমার আমাদের সাথে ছিলেন। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছি, এটা 18 জুলাই। আচ্ছা, ঠিক কারণ আছে। লন্ডনের এটা সবাই ওই দিন ফ্ল্যাগটা দেখেছে, অনেক বিশাল একটা আচ্ছা, মানে flag এই ছিল। সকল রেকর্ড আপনার এখনো পর্যন্ত আপনার ফেসবুকে আছে, এমন না যে আহ, হারিয়ে গেছে বা ইয়ের। আচ্ছা, আপনি ছাত্রলীগ ছাত্রলীগ করা অপরাধ নয়, কিন্তু এখন ছাত্রলীগ নিষিদ্ধ যেহেতু, আপনি ছাত্রলীগের সাবেক সদস্য ছিলেন, এমন একটা স্ট্রং দাবি আছে। সেই জায়গা থেকে আপনি কিভাবে তারেক রহমান পর্যন্ত গেলেন? আচ্ছা, এইটা এই ছাত্রলীগ করার তো কোনো প্রমাণ না। আমার যদি ছাত্রলীগ করতাম তাহলে যুক্তরাজ্য আওয়ামী লীগ বা ছাত্রলীগ তো ক্লেম করতো রাজীব আমাদের, ঠিক আছে, এটা না। তারেক রহমানের সাথে আমি যখন এনটিভিতে কাজ করতাম। ছাত্রলীগের আমরা শেষ করি, ছাত্রলীগের করেছেন, এটার প্রমাণ নেই একটু বলতে চাচ্ছেন? না, এটার কোনো প্রমাণ নাই। ছাত্রলীগ আমি কেন করব? আমি তো ছাত্রলীগের পক্ষে, ছাত্রলীগের আমার কোনো ইয়ে নাই। মানে ছাত্রলীগের আমি ছিলামই না, আমি কেন করব? মানে কোনো প্রমাণ কি নাই, না, কেউ দিতে পারবে প্রমাণ কোনো? কেন? আমি করিয়ে নাই, প্রমাণ তো করলে প্রমাণ। আমি ছাত্রলীগ না, করি ঠিক নাই। আছে, ঠিক আছে, কিন্তু মানে এই দাবিটা তো আর এমনিতে আসেনি তাহলে যে। এটা দাবি করছে, একটা এডিট করছে ডক্টর মুরাদের সাথে। মুরাদ আমার বাল্য ফ্রেন্ড, ঠিক আছে, মুরাদ আমার 10 বছরের বড়। ডাক্তার মুরাদ টাকলা, ডাক্তার মুরাদ, সে, তার বাড়ি জামালপুর, আমার বাড়ি কুমিল্লা, তার বয়স আমার বয়স, সে তো আমার কিভাবে বন্ধু হয়? তারা ওইভাবে ছাড়ছে আমার ফ্রেন্ড ডাক্তার। এডিট করা এটাও? এগুলো এডিট করা, এগুলো ফটোশপে আপনি জানেন এখন গ্রামের বাজারও, ছোট ছোট বাজারও মানে আপনি। এই ছবিটাও ডাক্তার মুরাদের সাথে যে ছবিটা, এটা এডিট করা, আপনি এখন অন রেকর্ড বলে যাচ্ছেন, চ্যালেঞ্জ করছেন যে এটা? এবং এবং আপনি এগুলো ছাত্রলীগ পরে, করেননি কখনো, এটি না না, কোথাও প্রমাণ কখনোই পেলেন? ছাত্রলীগের রাজনীতির সাথে আমাকে কেউই পাবে না, ঠিক আছে। আর যদি পেতো তাহলে তো আমি কিভাবে আমি এই ছবি তুলতে পারি তারেক রহমানের সাথে? আচ্ছা, তাহলে আমরা এখন মানে আমি প্রিয় দর্শক, আমি তো আর তর্ক করতে পারবো না তার সাথে, এবং আমার তর্ক করার প্রয়োজনও নাই। আমি যে প্রশ্নগুলি তাকে ঘিরে গত দুদিন যাবত সোশ্যাল মিডিয়াতে খুব বেশি আহ, তর্ক মানে সমালোচনা হচ্ছে, সেই প্রশ্নগুলিকে আমি তুলে এনে তাকে জিজ্ঞাসা করবার চেষ্টা করছি, এবং যে ছবিগুলি এখন চতুর্দিকে ছড়াচ্ছে সেগুলিকেও আমি তুলে এনে তাকে এগুলির ক্লারিফিকেশন তার আমার কি কাছে টাইম নেব। আছে একটু বলার? এখন আপনি কিভাবে তারেক রহমানকে কিভাবে রিচ করলেন? তারেক রহমানকে কি আগে থেকে চিনতেন, বা আপনি কি আপনাকে সে চিনতো? এবং আশপাশে যারা রয়েছেন, বলা হচ্ছে যে আপনাকে টাকার বিনিময়ে অথবা সম্পর্কের বিনিময়ে হয়তো সাথে যারা ছিলেন অন্যান্য নেতারা, তারা হয়তো আপনাকে নিয়ে গেছে। কি যেন নাম, সেখানকার স্থানীয় কয়েকজন নেতাদের নাম এসছে, তাদের সাথে তারা হয়তো আপনাকে নিয়ে গেছে কোনো একটা কিছুর বিনিময়ে। বুঝতে পারি, জি। আসলে কি, আমি মনে করি এই ধরনের একটা প্রোপাগান্ডা আপনার আওয়ামী শিবির থেকে, শিবির না, আওয়ামী লীগ থেকে অথবা বামপন্থীরা কি করছে, এই ধরনের একটা প্রোপাগান্ডা ছাড়াইছে।
কেন প্রপাগান্ডাটা ছড়াইছে? কেন বামপন্থীরা হবে? আমি দেখছি বিএনপি পন্থী অনেকেই বলেছে, এবং বিএনপি পন্থী বলার কথা না, কারণ বিএনপিরা এমন একটা দল করে, এরা এরা তারেক রহমানকে যথেষ্ট লাইক করে, কিছু দিয়েছে, যারা দিয়েছে আমি তাদেরকে লাইক করে সম্মান ঠিক করি। আছে, কেন বিএনপি করি পন্থীরা বলি। মনে করছে বিএনপি পন্থীরা এই কারণেই করছে না, কারণ আপনি ছাত্রলীগ আওয়ামী লীগের ব্যাকগ্রাউন্ড জি, হয়ে হঠাৎ করে আমি তার আমার সাথে কেন দেখা এই করবেন? কারণে বিএনপিকে অনেক রেসপেক্ট করি, যে কোন কোন দোষর যেন কেন না ঢুকতে পারে, ওরা যে সজাগ, আমি তাদেরকে সেলিউট জানাই, রেসপেক্ট দেম, আমার অনেক ভালো লাগছে। কিন্তু তারা তো এটা জানে না যে আমি যে তারেক রহমানের সাথে দীর্ঘদিন কাজ, মানে আমি তারেক রহমানের টিমের সাথে বলি, আমি এনটিভি হেড অফ নিউজ হিসেবে থাকার কারণে তখন এনটিভিতে নিউজ দিতাম, বিএনপি নিউজ গুলো। একটা সময় এসে আপনি জানেন যে বাংলাদেশে কিন্তু বয়কট করছে, আই মিন সরকার থেকে কোনো নিউজ দেওয়া যাবে না তারেক রহমানের। তখন আমরা এখানে, আমি যুক্তরাজ্য বিএনপির সেক্রেটারি কয়সর আহমেদের সাথে আমরা একটা প্ল্যান করি, ঠিক আছে? তখন হুম। কয়সর আহমেদ তারেক রহমানের সাথে একটা প্ল্যান করে যে আমরা একটা অনলাইন করব। তো হুম। আমরা যখন অনলাইনে প্ল্যানটা করি 2014-15 দিকে, তখন কিন্তু পৃথিবীতে ইউটিউব, সরি, ফেসবুক স্ট্রিমিং নাই, ঠিক আছে হুম। ভাইয়া? তখন আমরা একটা টিভি প্ল্যান করি, ইউএনএন টিভি, তারেক রহমান ইউএনএন টিভি করে, উনি নিজে একটা স্লোগান দেয়, স্বাধীনতা ও গণতন্ত্রের কথা বলে, এই ধরনের একটা স্লোগান দিয়ে আমরা একটা অনলাইন করার প্ল্যান করি। দেন আমি, কয়সার আহমেদ, এবং বাংলাদেশ থেকে দিনকালের একজন আচ্ছা, আমি আমাদের অনুষ্ঠান দেখতে দেখতে আমাদের কাছে আমার একজন খুব কাছের একজন দর্শক বলুন, আমাদের একজন আলোচক মাঝে মধ্যে আসেন, তিনি আমাকে এই অনুষ্ঠানটা হয়তো দেখছিলেন, দেখে তিনি জনাব রাজীব হাসানের এই যে ছবিটা একটু আগে দেখালাম তার ফেসবুক থেকে লিঙ্কটা পাঠিয়েছে। এই লিঙ্কটা সঠিক, রাজীব হাসানের, আমি দেখতে পাচ্ছি আলতাব আলী পার্ক, 18ই জুলাই 2024, লন্ডন, ইউনাইটেড কিংডম। এবং সেখানে আহ অনেকেই মেসেজ দিয়েছেন। লাবিব লোকমান, কোথায় আপনি ভাইয়া, টেক ব্যাক বাংলাদেশ, বাংলাদেশ দূতাবাস ঘেরাও কর্মসূচি দেওয়া হোক, তাদের বাবার একাধিক হোয়াট এভার, যাই হোক, অনেক এসছে। তার মানে এই ছবিটি নিয়ে আমার মনে হয় না কোনো সন্দেহ আছে আর। হ্যাঁ, বলুন। দেন আমরা, সরি, আমি যুক্তরাজ্য বিএনপি সেক্রেটারি কয়সার আহমেদ, বাংলাদেশ থেকে দিনকালের একজন ভাই আসছে, রোমন ভাই, আমরা কিংস্টন যাই, আমি তারেক রহমান যেখানে থাকে তার কাছাকাছি ওইখানে একটা ক্যাফেতে বসি। তখন আপনারা জানেন, সবাই জানেন, তারেক রহমানের পিএস যে সানি ভাই, তিনি আসেন আমাদের সাথে একটা দীর্ঘ প্ল্যান করেন যে বাংলাদেশ থেকে আমরা কিভাবে ফুটেজ আনবো। তখন আমরা তিন চার চার পাঁচটা ক্যামেরা কেনা প্ল্যান হয়, বাজেট হয়, সবকিছু হয়। এটা ওই প্ল্যানের পরে আমরা শর্টকাট বলে ফেলতেছি, আমরা হুম। ব্রিকলেন একটা অফিস করি, হুম। 7 রুমের ওই অফিসে আমরা, আহ, এটা আমার পোস্ট, আমি আচ্ছা, সেদিন আপনি এই ভিডিওটা করেছেন তাই তো? আমি এখন তো এটা, আমি এদিকে ছিলাম আচ্ছা, কেউ পাঠিয়েছে আমাকে। যাক, আপনার ব্যাপারে আমি শুধুমাত্র এখানে না, আপনার ব্যাপারে আর অন্যান্য খবরও নিয়েছি, সুতরাং আপনি যা বলছেন এগুলি ভেরিফাই করেছি আমি, কিন্তু দর্শকের সুবিধার্থে বিষয়গুলিকে একটু দেখালাম। বলুন। হ্যাঁ। দেন আমরা এসে ব্রিকলেন একটা বড় অফিস নিই, ওইখান থেকে আমরা ফার্স্ট স্ট্রিমিং শুরু করি। আমি ইটালি একটা কোম্পানি থেকে স্ট্রিমিং নিছি 700 পাউন্ড করে প্রতি মাসে, ঠিক আছে? দেন আমার সাথে জব জব না, আমার কলিগ হিসেবে ছিলেন সাংবাদিক এবং ব্যারিস্টার মাহবুব ভাই, তিনি আমার দেশে সাংবাদিকতা করে আসছেন। আমরা দুজন এই নিউজগুলো শুরু করি। এর কয়েকদিন পরে যুক্তরাজ্য বিএনপির একটা জোনাল মিটিং হয়, খুব সিক্রেট। হুম। এখানে তারেক রহমান আসে, ওই নিচে পুরো অনুষ্ঠানে একমাত্র একজন সাংবাদিক অ্যালাউ ছিল, সেটা আমি ছিলাম। ওই অনুষ্ঠানটা আমি কাভার করি, রেকর্ড করি। তারপরে তারেক রহমানের সাথে এন্ডিং এ আমরা একসাথে খাওয়া দাওয়া করি ওইখানে, ঠিক আছে? এবং মজার জিনিস হলো, ওই খাওয়ার সময় লাইন ধরতে হয়েছিল, তারেক রহমানও লাইনে ছিলেন, তিনি লিডার হিসেবে দাঁড়ায় নাই। তখন উনি বলছেন না, আমি লাইনে দাঁড়াবো, সামহাও উনি আমার পেছনে দাঁড়াইছে। তখন আমি ওনাকে দেখে অগ্রাধিকার দিতে চাচ্ছি, কয় না সাংবাদিক সাহেব আপনি আগে থাকুন। এই হলো আমার সাথে তারেক রহমানের ইন্টারাকশন শুরু হয়েছে। তারপরে আমি, এখানে তো আমাদের অনেক কাজ হয়েছে। এরপরে এটা কত আমরা, সালে? এটা 2015 সালের দিকে। আচ্ছা, তখন থেকে তারক কুমারের সাথে আপনার পরিচয়, এরপরে এই কি মানে সম্পর্কটা কি, আপনি মানে গেছেন বই দিতে, তিনি বই রিসিভ করে ফেলেছেন, ব্যক্তিগতভাবে হ্যাঁ, তার সাথে সরাসরি কথা বলে আর দুইটা এটা করেছেন? পয়েন্ট বললে আপনি বুঝবেন সম্পর্কটা এরপরে কোথায় হ্যাঁ। গেছে। এর কয়েকদিন পর আমরা একটা প্রোগ্রাম করছি আট্রিয়াম হলে, ব্রিকলেনে, সেখানেও লাইভ স্ট্রিমিং হয়েছে। তখন কিন্তু আমি বলি ভাইয়া, ফেসবুক লাইভ নাই, কোথাও নাই। লাইভ স্ট্রিমিং যে হয়েছে সেটা তখন ইটিভিতে দেখানো হয়েছিল, ওই দেখানোর পরে ইটিভি বন্ধ হয়ে গেছে।
এই যে সেট আপটা কমপ্লিট, এটা আমি একা করেছিলাম তখন ইটিভিতে। ইটিভি এবং ইউএনএন ফুল সেট আপ আমার একা করা, টেকনিক্যাল সব ইতালি থেকে স্ট্রিমিং কিনে আনা। তখন তারেক রহমান প্রোগ্রাম শেষে আমাকে এখানে খুব আলতোভাবে বলছে সাব্বাস, এভাবে বলে আমাকে বাহবা দিয়েছিল, আমার ক্লিয়ার মনে আছে। এটা এটা আরেকটা আমি বললাম আপনাকে। তারপরে এইভাবে আমার সাথে কয়েকবার ইন্টারাকশন হয়েছে, আমি অনেকগুলো লাইভ করেছি, সেট আপ করেছি। উনি জানে, উনি তো ভিডিও গুলো দেখে, এইসব রেকর্ড গুলো, ভিডিও গুলো ইভেন মাহাদি আমিন ভাইকেও তখন ইনবক্স করতাম, ইউএনএন দেখেন, লিঙ্ক দিয়ে দিতাম। তখন বড় বড় যারা বাংলাদেশের লিডার, হুম। তাদেরকে ইভেন লিড দেওয়া হতো। আপনি জানেন এখন যে লাইভ দেখানো হচ্ছে বাংলাদেশে, 2015-তে যে লাইভ দেখতো পার্টি অফিসে, মানে সিক্রেট না, মানে পার্টি অফিসে, এই পুরো সেট আপ একমাত্র একজনে করতো, দিস দ্য মি, ইজ দ্য রাজীব হাসান। আমি করতাম, বাট আমার কখনো সিক্রেট ছিল এই কারণে, যেহেতু দল সিক্রেট, একটা নীতিমালা ছিল, এটা তো প্রকাশ করা যাচ্ছে না। হ্যাঁ, যে আমি শো আপে যাইনি, দলকে ভালোবাসি। লন্ডন থেকে যে ভিডিওগুলি তারেক রহমানকে ঘিরে তখন প্রচার হতো, এগুলি সব পেছনে দুই আপনি হাজার ছিলেন। পনেরো থেকে জি, এটা পুরোটাই আমার রেকর্ড এডিট সব করে আমি পাঠাতাম, অথবা লাইভ হলো আমি সেট আপটা করতাম তখন আমার। কিন্তু আপনার তারপরে পরিচয়টা সামনে তারপরে আসছে। আপনার তো জানেন আন্দোলন টিভি চললো না বিলেত থেকে, একটা সবাই জানে বিএনপি পন্থী আন্দোলন টিভি। ওই আন্দোলন টিভির অফিসে আমি জব করছি সাংবাদিক হিসেবে। আমাকে জয়েন করছে ডক্টর সালে শিবলি ভাই, এবং আমেরিকা থাকে আশিক ভাই, উনি লন্ডন আসছিল, কামাল ভাই সহ পুরো টিম আমাকে জয়েন করেছে। ওই টিমে আমি দীর্ঘদিন কাজ করেছি, ঠিক আছে। তখন তারেক রহমান ওইখানে আসতো, গল্প করতো, ইভেন আমরা পেঁয়াজও খেতাম, চা খেতাম, গল্প করতাম। তখন তো আমরা এই 7-8 জন মানুষ, ঠিক আছে। এইভাবে আমাদের ইন্টারাকশন। এখন আমি যদি সবকিছু তো বলতে পারবো না অনেস্টলি, ঠিক আছে। আপনি জানেন সব কি কি ও, তার করছি। মানে আপনার সাথে খুবই ক্লোজ এক সাক্ষাৎ হতো, সম্পর্ক ছিল। ডেফিনেট সাক্ষাৎ হতো। হ্যাঁ, না না হলে একটা আহ, আচ্ছা, বুঝতে হ্যাঁ পেরেছি, হ্যাঁ। কাছের, ঠিক আছে। হুম। অবশ্যই যথেষ্ট মায়া করতো, এটা আমি বলবো, ঠিক আছে। যাই হোক, আমার আর তেমন কোনো প্রশ্ন নেই। তার মানে আপনার পূর্ব পরিচয়ের কারণেই আপনি আপনার এই দেখা বইটি আপনি উপহার দিতে পেরেছেন তারেক রহমানকে। আর আপনার এই ঘিরে যে প্রশ্নগুলি উঠেছে এগুলির ভিত্তি নিয়ে আপনি অনেকটাই পাল্টা প্রশ্ন করছেন, এবং যেসব ছবি এসেছে অনেকগুলি সেগুলি এডিটেড। আর কিছু কিছু বিষয় আছে যেগুলির ইতিহাস রয়েছে, যে আপনি 2024-এর জুলাই আগস্টে আপনি সক্রিয় ছিলেন, বরং আন্দোলনের পক্ষে ছিলেন। ছাত্রলীগের সাথে আপনার কোনোভাবে কোনো সম্পর্ক ছিল না, এমন কোনো প্রমাণ কেউ দেখাতে পারবে না। শেখ হাসিনার সাথে সেখানে সাক্ষাৎ করেছেন শুধুমাত্র একজন সাংবাদিক হিসেবে। এই বড় মোটা দাগে কয়েকটা অভিযোগের আপনার অবস্থান আপনি জানিয়েছেন। আর কোনো কিছু বলবার আছে কিনা, অনুষ্ঠানটা আপনি শেষ করতে চাই, আপনি বলুন। অনুষ্ঠানটা আরেকটা আরেকটা করার প্রশ্ন আছে, আরেকটা করার প্রশ্ন, সেটি হলো শেষ প্রশ্ন। তাহলে আপনার পেছনে বা আপনার বিরুদ্ধে এই বিষয়গুলি কারা সামনে আনছে, তাদের সাথে আপনার সমস্যাটা কি, কেন আছে? আমি 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 ফার্স্ট যেটা দেখতে পেয়েছিলাম যে ফেসবুকে আরিফ জেবতিক ভাই, ঠিক আছে, যে গণজাগরণ মঞ্চের, যে উনি শেয়ার করছে, ঠিক আছে। উনি শেয়ারের পর ওইখানে দেখলাম জয় মামুন ইয়া করছে, যুবলীগের প্রচার সম্পাদক জয়দীপ নন্দী, ওরা হাসতেছে, হ্যাঁ। তারপর ওইখানে অনেক আওয়ামী লীগ কমেন্টস করতেছে কিভাবে বেগম খালেদা জিয়া অগ্রগতি। তখন আমার অ্যানালাইসিসে মনে হচ্ছে এটা এই গণজাগরণ আওয়ামী লীগ তারা একটা প্ল্যান করছে, যে বইটা যেন মানে মানুষের কাছে না যায়। এই প্ল্যান করে তারা একটা টুইস্ট মেক করছে। আর আমাদের হয়তো কিছু মানুষ ভুলে এটা শেয়ার করছে, বাট তারাই টুইস্টটা বড় প্ল্যান করছে। আপনি একটা ছোট্ট উদাহরণ, একটা জোকস বললে আপনি সবাই বুঝতে পারবে, একটা শর্ট। সেটা হলো, আপনি জানেন আফগানিস্তানে একটা জোকস, আফগানিস্তান যুদ্ধ পরবর্তীতে সবকিছু চলে যাওয়ার সময় আমেরিকা একটা প্রেস কনফারেন্স করে চলে যাচ্ছে। তো বলছে আমরা একটা প্রেস কনফারেন্স করি, সব সাংবাদিকদের ডাকছে। এই আমেরিকা একটা একটা গল্প সাজায় দিছে। প্রেস কনফারেন্সে বলা হচ্ছে যে আমরা 50 টন বোমা ফেলছি আর 2টা সাইকেল ফুটো করে দিয়েছি। তখন সাংবাদিকরা এটা পরের দিন নিউজ পেপারে ছোট করে লিখছে, যে কারণ নিউজ পেপারে তো জায়গা কম, লিখছে 2টি সাইকেল ফুটো করে দিয়েছে। তো বিস্তারিত ভিতরে। তো এখন আমারও এই অবস্থা হয়েছে, যে জাতীয়তাবাদী তারা তো এটা করে নাই, অন্যরাই টুইস্টটা মেক করছে, যে সাইকেল ফুটোর মতন অবস্থা বই নিয়ে, মানে আমাকে নিয়ে নাড়ানাড়ি, কিন্তু বইটা যে কত ইম্পর্টেন্ট দলের জন্য। হ্যাঁ, হুম। এটা মেইন সমস্যা নাই, ঠিক আছে। সবাই হুম। এখন ব্যস্ত ইয়ে নিয়ে, আমাকে নিয়ে। আমার তো, আমি তো আমি করি নাই, ছাত্রলীগ করি নাই প্রুফ। তাহলে এখন যেটা হচ্ছে এইটাই, তো আমি বলবো আচ্ছা, আমি সবাইকে। বললাম যে কারা করছে, এরা কি
এদের সাথে আপনার সমস্যাটা কোথায়? এদের মানে সাথে আমার যোগাযোগ নাই, এরা ভিত্তিহীন ভাবে আপনি যা বললেন সবকিছু আপনি চ্যালেঞ্জের সাথে বলেছেন, আপনার কোনো সম্পৃক্ত নাই, তারপরেও এরকম কথা বের হবে বিএনপি কেন? আমাকে নিয়ে করবে কিছু না। রটের বিএনপি কিছু হলে এমন তো একটি বটে। দল, বিএনপি এমন একটি দল, তারা তো করবে না, যেহেতু আমার সাথে তারেক রহমান আছে, তার এবং তার আপনি আপনি যাদের সাথে ছবি তুলেছেন সেখানে, তারা কি আপনার এই বিষয়গুলিকে, তারা কি আপনার এখানে একটা বলি recognition না, তার সবাই যাদের সাথে তুলসী না ভাইয়া, আমি বলি যারা ছিল তারা তো দেখবে। এখানে তারেক রহমান ফার্স্টে দাঁড়িয়েছিলেন, বলছে আসেন আপনি, দেন আমি দাঁড়াইছি, ঠিক আছে। কোথাও হয়েছে? ছবি তোলার দিন, বই দেওয়ার দিন? প্রথম একটা ছবি তুলছি, এটা সিঙ্গেল, আমি সিঙ্গেলটা দিই নাই, পরের পরের ছবিটাতে তারা আমার সাথে এসে অ্যাড হয়ে, উনি তারেক রহমান বলছে আপনারাও দাঁড়ান, দেন তারা ও আচ্ছা দাঁড়াইছে। আচ্ছা। ও তারেক রহমান মানে আপনার সাথে, আপনাকে তারেক রহমান কি ডেকেছে ছবি তোলার জন্য? এই যে ওই রুমে আমি বাইরে ছিলাম, তখন ভিতর থেকে তারেক রহমান বলছে ডাকো, তখন আমাকে ডাকছে, ঠিক আছে, এরপর ডেকে উনি ছবি তুলে চলে গেছে। চলে গেছে না, আমি তার বাসার জন্য আমি আরো 4টি বই ঈদ শো দিয়েছি একটা ব্যাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। শুধু ঠিক বইটা আছে। না, আমি বইগুলো একদম ইয়ে করে আগে রেপিং টেপিং ছিল আমার বাসায়, এগুলো সবকিছু করে এবং ওনাকে দেওয়া হয়েছে, আমি সামার জানছে আসছে ওইভাবে অফিসিয়ালি, ঠিক আছে। আর আমি তো বিএনপির কর্মী না, মানে আমি তো অফিসিয়ালি বিএনপির মেম্বার না, ঠিক আছে। আমি একজন লেখক, সাংবাদিক, আমি এমনি আমার পেশা হচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ার, আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমি এই মুহূর্তে যেমন অফিস থেকে কল দিচ্ছি, এখনো স্টিল অফিসে। ও আপনি তাহলে রাজনীতিও করেন না? না না, আমি আমার রাজনীতি, আমার রাজনীতি নাই, আমি বিএনপির সাথে সম্পর্ক তাহলে কি আমি শুধুমাত্র কি এমনিতে? বিএনপির সাথে, না, বিএনপির সাথে সম্পর্ক হলো আমার মা বেগম খালেদা জিয়াকে খুব ভালোবাসেন। ওই ভালোবাসা থেকেই বেগম জিয়াকে আমিও খুব ভালোবাসি। সেটা বেগম, এমনি ছাত্র দল বা না, আমার বিএনপি আমার দল? রাজনৈতিক কোনো পরিচয় নাই, আমি ছাত্র দলের মেম্বার না, ইয়ে না। আমি বেগম খালেদা জিয়াকে যথেষ্ট শ্রদ্ধা করি। তারেক রহমানের সাথে আমি যতদিন চলছি, তার লিডারশিপ কোয়ালিটি সুপার, আমার খুব ভালো লেগেছে তাকে। আমি তার সাথে যদি সুযোগ হয় চলবো, আদারওয়াইজ তো আমি যেহেতু লেখক, লেখালেখি করব, সাংবাদিকতা করবো, একদম মূলত আমি স্পষ্ট। সফটওয়্যার ইঞ্জিনিয়ার। জি। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, আশা করি সকল প্রশ্নের উত্তর আমরা পেয়েছি। তবুও সন্দেহের বাইরে কেউই নয়, আমরা আরো গবেষণা করব, আরো ভেরিফাই করবার চেষ্টা করব। আপনাদের কোনো ধন্যবাদ। প্রশ্ন থাকলে আপনারা পাঠাবেন। আর ভালো থাকবেন, এখানে রাখছি। ধন্যবাদ। সর্বশেষ আমি আমি রিকোয়েস্ট করব, যারা এগুলো শেয়ার করছে তারা আপনার অনুষ্ঠান দেখতে যেন ডিলেট করে। আর আমি আরো বলবো, লিডারশিপ, তারেক রহমানের লিডারশিপের, আর মির্জা ফখরুল বা খালেদা জিয়ার লিডারশিপ, লিডার একটা কথা বলছে, এটাকে মানতেই হবে। এইটা হলো একটা দলের প্রতি ভক্ত, তারা ভুল বলুক সঠিক বলুক, এটা যাচাই করার জন্য প্রতিটা ইউনিট আছে। আমি যদি রং করি, আমি যদি এটা ফেক করি, তাহলে যুক্তরাজ্য বিএনপি আছে, বাংলাদেশ প্রতিটি ইউনিট আছে, ইউনিটের দায়িত্ববানরা বলবে। আমি আমি কেন মির্জা ফখরুলকে নিয়ে বলবো? মির্জা ফখরুল তো আমার না, স্ট্যান্ডিং কমিটি বলবে। তা আমি রেসপেক্ট, যারা ভুলে শেয়ার করছেন ডিলিট করে দিবেন, নেতার দিকে তাকিয়ে আপনারা, এই রিকোয়েস্ট করব। আর আমার যদি কোনো আপনাদের ক্লেম, আর যদি কোনো এডিটেড পান, প্লিজ দয়া করে আমাকে কোনো ইনবক্স করবেন না, সব এডিটেড এডিটেড। এখন যদি বলেন এটা কিভাবে হয়েছে, এটা কিভাবে হয়েছে, আপনার জানেন এআই যোগে। সাগর ভাই, আপনি কয়েকদিন আগে দেখছেন ইউএসএ যে জ্যাকব একটা ভিডিও ছাড়ছে, জ্যাকব সাহেব একদিকে, তারেক রহমান একদিকে, মহিউদ্দিন খালেদ এক মাঝখানে, এমন ভাবে বানিয়েছে মনে হচ্ছে তারেক রহমানের সাথে এটা লাইভ হয়েছে। এটা তো ফেক। গ্রামের মানুষকে আপনি বুঝাতে পারবেন যে এটা এডিটেড? বুঝাতে পারবেন না। ফটোশপের একটা এডিট কি বুঝাতে পারবেন? এডিটেড না। আমি বলবো যদি আমার এখানে থাকে তাহলে লিঙ্কটা পাঠান যে আমি এটা করছি। এবং আমার ওয়ালে, সাগর ভাই, আমার ওয়ালে জামাত নিয়েও পোস্ট আছে, তাহলে কেন বলে নাই আমি জামাতের সাথে কাজ করি? কেন আমি জামাতের যে সাবেক এমপি মারা গেছে ইন্দ্রানিল্লাহ বলছি, কেন তারা ক্লেম করে নাই? ঠিক আছে। এরপরে দিয়েছে গাপ্পার চৌধুরীর সাথে, গাপ্পার চৌধুরী মারা গেছে, আমি বিলেতে থাকি, সাংবাদিক হিসেবে দিয়েছি, উনি মারা গেছে ইন্দ্রানিল্লাহ, এটা ধরছে। তারপরে দিয়েছে কুমিল্লার এমপি বাহারের সাথে, বাহার সাহেব কুমিল্লাতে, লন্ডন আসছে, আমি যুক্তরাজ্য যে স্পোর্টস আছে। দর্শক আলোচনাগুলো শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন তিনি কিভাবে আসলে বিএনপি নেত্রীকে তিনি কি মনে করেন, এবং ছাত্রলীগ থেকে তিনি কেন আসলে বিএনপিতে গিয়েছেন। দর্শক আসলে ছাত্রলীগ বা আওয়ামী লীগের ভিতরে যারা আসলে বাধ্য হয়ে অনেক কাজে বা অনৈতিক কাজে লিপ্ত হতো, অনেকেই তাদের পেশায় ছিল এটা, তো তার মধ্যে হয়তো অন্যতম উনি একজন। তো উনি আসলে কতটুকু ভালো না মন্দ সেটা দিন শেষে আমরা বুঝতে পারবো, কারণ এখন তো আসলে আওয়ামী লীগের কোনো ক্ষমতা নেই, কিছুই নেই, এখন বিএনপির কাছে তো যাওয়াটা অবশ্যই স্বাভাবিক। তারপরেও তিনি এখানে ব্যাখ্যা করেছেন সবকিছু, তার ব্যাখ্যাটা আপনার কাছে কতটুকু যুক্তিগত মনে হয়েছে কমেন্ট করবেন।